আসসালামু আলাইকুম। আজ আমরা আমেরিকা আর ইরানের সম্পর্ক নিয়ে একটু গভীরে যাব। এই যে দীর্ঘদিনের একটা জটিল পরিস্থিতি। হ্যাঁ, বেশ জটিল। আর এর প্রভাবও তো অনেক দূর পর্যন্ত, শুধু তো দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ না। ঠিক। আমরা কিছু সূত্র ধরে এর ইতিহাস, সেই ১৯৫০-এর দশক থেকে শুরু করে একদম ১৯৭৯ সালের বিপ্লব, তার পরের ঘটনাগুলো। হ্যাঁ, আর বর্তমান অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে, ভবিষ্যতে কি হতে পারে, এই সবকিছুই বোঝার চেষ্টা করব। অবশ্যই। আর এই সম্পর্কের পেছনে তেলের ভূমিকা, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শগত সংঘাত, এই জিনিসগুলো আমরা একটু খতিয়ে দেখব সূত্রগুলোর ভিত্তিতে। তাহলে চলুন শুরু করি একেবারে গোড়া থেকে। একটা সময় ছিল যখন ইরান আর আমেরিকার বেশ বন্ধুত্ব ছিল, তাই না? হ্যাঁ, ৫০-এর দশকে তো বটেই, কিন্তু ১৯৫৩ সালে একটা বড়সড় ঘটনা ঘটে গেল। ওই যে সিআইএ আর ব্রিটিশ গোয়েন্দাদের অপারেশন, প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরানো হলো। ঠিক। সূত্রগুলো বলছে কারণটা ছিল তেল। মোসাদ্দেক চেয়েছিলেন ইরানের তেল সম্পদ জাতীয়করণ করতে। আর এতে পশ্চিমা দেশগুলোর স্বার্থে ঘা লাগে। এরপর ক্ষমতায় বসানো হলো শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে, যিনি ছিলেন পুরোপুরি পশ্চিমা ঘেঁষা। শাহের আমলে ইরানে পশ্চিমা সংস্কৃতির প্রভাব খুব বাড়ে। ওই যে শ্বেত বিপ্লবের নামে কিছু সংস্কারের চেষ্টা। হ্যাঁ, ভূমি সংস্কার, নারীদের ভোটাধিকার, এসব। কিন্তু এগুলো নিয়েও তো বিতর্ক ছিল। মারাত্মক বিতর্ক। অনেকের কাছেই এগুলো ইসলামে মূল্যবোধের পরিপন্থী মনে হয়েছিল। আর শাহের জীবনযাপনও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর তীব্র বিরোধিতা করেন। তাকেই তো পরে নির্বাসনে পাঠানো হয় ১৯৬৩ সালে। হ্যাঁ, আর সূত্রগুলো এটাও বলছে যে শাহের মা তাজুল মুলুকেরও পশ্চিমাদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর তিনি শাহকে সেভাবেই চালাতেন। কিন্তু এই বন্ধুত্ব বা স্থিতিশীলতা, যাই বলি, টিকল না বেশি দিন। একদিকে শাহের বিলাসবহুল জীবন, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ। ঠিক। অসন্তোষ জমতে জমতে ১৯৭৮ সাল নাগাদ একটা গণবিস্ফোরণের চেহারা নেয়। খোমেনি নির্বাসনে থেকেও কিন্তু তার বার্তা পাঠাতে থাকেন, ক্যাসেটে, লেখায়। আর সেই বার্তাগুলো ইরানে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। প্রচণ্ডভাবে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে শাহ দেশ ছাড়তে বাধ্য হন ১৯৭৯ জানুয়ারিতে। আর তার পরপরই ১ ফেব্রুয়ারি ১৯৭৯ খোমেনি দেশে ফেরেন বিশাল জনসমর্থন নিয়ে। মাত্র ১০ দিনের মধ্যে রাজতন্ত্রের পতন। হ্যাঁ, ১১ ফেব্রুয়ারি। আর এপ্রিলে গণভোট হল, ইরান হয়ে গেল ইসলামী প্রজাতন্ত্র। নতুন সংবিধানে ইসলামী শাসনের কথা বলা হলো, আর তেল সম্পদ জাতীয়করণের বিষয়টাও আবার এলো। একদম। আর এইখানেই আমেরিকার সাথে সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকল। কারণ তাদের তেলের স্বার্থে, অস্ত্রের বাজারে, সবকিছুতেই একটা বড় ধাক্কা লাগে। এরপর তো ওই মার্কিন দূতাবাস দখলের ঘটনা, জিম্মি সংকট। সেটা তো সম্পর্কটাকে একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। সূত্রগুলো পরিষ্কার বলছে, ওই ঘটনার পর থেকেই আমেরিকা আর পশ্চিমা তেল কোম্পানিগুলো ইরানের নতুন সরকারের ঘোর বিরোধী হয়ে ওঠে। সূত্র থেকে একটা জিনিস বেশ স্পষ্ট বোঝা যায়, বিপ্লবের পর থেকে আমেরিকা কিন্তু চেষ্টা করে আসছে ইরানে আবার তাদের পছন্দের একটা সরকার প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, যাতে তাদের আগের প্রভাবটা ফিরে আসে, তেল আর অস্ত্রের ব্যবসাটা আগের মতো চলে। আর এই চেষ্টাটাই কি বর্তমান টানাপোড়েনের মূল কারণ? অনেকটাই তাই। বর্তমান পরিস্থিতি যদি দেখেন, সূত্রগুলো আমেরিকার একটা দ্বিমুখী নীতির দিকে আঙুল তুলছে। একদিকে তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশ, যেমন ধরুন সৌদি আরব বা ইসরায়েল, তাদের সব রকম সাহায্য করছে, তাদের দেশের ভেতরে শাসন ব্যবস্থা নিয়ে খুব একটা প্রশ্ন তুলছে না। ঠিক। কিন্তু ইরানের ক্ষেত্রে পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব, এই সব অভিযোগে একেবারে খড়গহস্ত। এর পেছনে কি আমেরিকার অস্ত্র ব্যবসার স্বার্থ আছে? সূত্রগুলো কি সেরকম কিছু বলছে? অবশ্যই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যা সূত্রগুলো উল্লেখ করছে। আঞ্চলিক উত্তেজনা থাকলে আমেরিকার অস্ত্র ব্যবসাটা চালু থাকে। তারা নিজেরা অস্ত্র বানাবে, বিক্রি করবে। কিন্তু ইরান বা তাদের প্রতিপক্ষ কেউ সেই ক্ষমতা অর্জন করুক তা চাইবে না। একদম। আর ইরানও বলছে তারা যা করছে সেটা আত্মরক্ষার জন্য, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি। এই ভূ রাজনৈতিক খেলার বাইরেও সূত্রগুলোতে কিন্তু একটা আদর্শিক বার্তার কথাও আছে। শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম হিসেবে এক হওয়ার কথা। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা। অন্যায়কারী যেই হোক না কেন,
মজলুমের পাশে থাকা। ইসলামী বিপ্লবের মূল স্পিরিটও তো এটাই ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সম্পদের সুষম বন্টন। ঠিক। আর ভবিষ্যতের জন্য সূত্রগুলো কি বলছে? তারা জোর দিচ্ছে মুসলিম বিশ্বের প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতার ওপর, চিকিৎসা, মিডিয়া, প্রতিরক্ষার সব ক্ষেত্রে। মানে শুধু সম্পদ ভোগ না করে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে এগিয়ে যাওয়া। হ্যাঁ, কারণ নৈতিকতার দিক থেকে দেখলে যে অন্যায়ভাবে আক্রমণ করে সে তো শুরুতেই হেরে যায়। ভালো, সৎ নেতৃত্বের প্রয়োজন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আমেরিকা ইরান এই যে দীর্ঘদিনের বিরোধ, এর মূলে রয়েছে ইতিহাস, তেল, আদর্শ আর অবশ্যই ক্ষমতার খেলা। 1789 সালের বিপ্লবটা ছিল একটা মোড় ঘোরানো ঘটনা, যার সব হিসাব বদলে দিয়েছে, সম্পর্কটাকে একটা অন্য পথে নিয়ে গেছে। একদম। শেষে একটা প্রশ্ন হয়তো দর্শকদের ভাবনার জন্য রাখা যায়। সূত্রগুলো যে বৃহত্তর মানব কল্যাণ আর ন্যায় বিচারের কথা বলছে ক্ষুদ্র স্বার্থ ভুলে, আজকের এই জটিল পৃথিবীতে দাঁড়িয়ে সেই আদর্শটাকে ধরে রাখা বা বাস্তবে রূপ দেওয়া, এটা আসলে কতটা সম্ভব বা কতটা জরুরি?